ইরান ভাবছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা কি করবে, গোটা পৃথিবীকে একটা ব্ল্যাকমেইল করবে। ওই যে তেল বা গ্যাস রপ্তানির প্রায় কত 20% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো এখানে তারা ওই যে একমাত্র চায়নার জাহাজ ছাড়া, চায়না এবং রাশিয়ার জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজকে তারা যাইতে দিবে না। এবং অন্যান্য দেশের বিভিন্ন জাহাজ যখন চলতে গিয়েছিল তখন তারা মিসাইল মেরে সেগুলোকে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, এটাও কিন্তু খবরে আসছে। তো স্বাভাবিকভাবে 20% তেলের প্রবাহ যদি এই অঞ্চল দিয়ে যায় এবং এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের মার্কেট চড়া হয়ে যাবে, দাম বাড়তে থাকবে, অলরেডি কিন্তু বাড়া শুরুও করছে। এটাকে ট্যাকল দিতে গিয়ে যদিও ওই আমেরিকা বলছে যে ঠিক আছে, এখন রাশিয়া মার্কেটে তেল বিক্রি করতে পারবে, ওই 20% যে তেল এখানে বন্ধ হয়ে গেল সরবরাহ, ওইটা রাশিয়া বাড়াতে পারে, তাহলে হয়তো বা তেলের দাম কমে যেতে পারে। কিন্তু এখানে আর একটা সমস্যা আছে, রাশিয়া যদি মার্কেটে তেল ছাড়েও সেটা হলে খুব ফ্রুটফুল হবে না, শুধুমাত্র 2-1টা দেশ ছাড়া। যেমন ভারতের জন্য সুবিধা হবে, চায়নার জন্যও হতে পারে, কিন্তু অন্য দেশের জন্য এটা কিন্তু খুব ফ্রুটফুল হবে না। তার কারণ হচ্ছে রাশিয়ার তেলের যে কোয়ালিটি, এই ক্রুড অয়েল অর্থাৎ রাশিয়ার যে ক্রুড অয়েল, এটা কিন্তু এই ভারতই একমাত্র ব্যাপকভাবে রিফাইন করতে পারে। এই ধরনের রিফাইনারি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তেমন একটা নাই। ইউরোপের কিছু দেশে আছে, বাট অন্যান্য বিভিন্ন দেশের কাছে কিন্তু নাই। তো যাই হোক, এই জন্য রাশিয়ার তেল যদি মার্কেটে ছাড়েও সেটা যে আসলে কিছুটা হলেও হয়তো একটা স্বাচ্ছন্দ্য আনতে পারে, কিন্তু ওই হরমুজ প্রণালীর ওই অঞ্চল দিয়ে যে তেল যায় এটা বন্ধ করে দিলে তারপরেও গোটা বিশ্বে মোটামুটি একটা টালমাটাল অবস্থা তৈরি হবে, তেলের দাম বৃদ্ধি পাবে। এবং সেই সমস্ত ক্ষেত্রে ওই ইউরোপ আমেরিকার মতো দেশ যতটা না ক্ষতিগ্রস্ত হবে, তার চাইতে তো বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মতো গরিব দেশ, তাই না? অলরেডি পাকিস্তানের অবস্থা তো আমরা শুনছি, সেখানে নাকি অলরেডি গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারি অফিস 4 দিন করা হয়েছে, স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এ হলো অবস্থা। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা তো আবার দেখলাম যে বাংলাদেশে ওই মানে ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করতে চায় সেই তাদেরই সমর্থিত সরকার এখন ওই ভারত থেকে যে শরমের মাথা খেয়ে বেলজ্জিত বেহার মতো ভারত থেকে যে ডিজেল আমদানি করছে, তাই না? এখন কিন্তু আর বাংলাদেশে ভারত বিরোধিতা নজরে পড়ে না। তবে অবশ্যই আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেলে তখন কিন্তু আবার ভারত বিরোধিতা এই বাংলাদেশের মানুষ শুরু করবে, কারণ এদের তো কৃতজ্ঞতা বোধ নাই। এদের তো কৃতজ্ঞতা বোধ নাই। এখন টাকা থাকলেও যে অন্য কোনো জায়গা থেকে তেল কেনা যায় না, এটা এদেরকে কিন্তু বোঝানো যাবে না। এদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা তো ভারতের বিরুদ্ধে জিহাদ করবা, তাহলে ভারতের ডিজেল কেন আনতেছো? ওই আসাম থেকে ওই দিনাজপুর না কোন পর্যন্ত একটা কি পাইপলাইন আছে ওই পথে, এবং এটা যখন করা হয়েছিল তখন যারা নাকি বর্তমানে ক্ষমতায় আছে তারা কিন্তু ভয়ঙ্কর বিরোধিতা করছিল, বলছিল যে বাংলাদেশকে তো সেখানে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশে যে গ্যাস ট্যাস আছে এই পাইপলাইন দিয়ে নাকি ভারত সব নিয়ে যাবে। দুর্ভাগ্যবশত মাত্রই 3 বছর পার হয়েছে, এখনই ওই পাইপলাইন দিয়ে গ্যাস কিন্তু ভারতে যায় নাই, বাট ভারত থেকে কিন্তু ডিজেল একেবারে ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশে আসছে। এবং আমি জানি না কেন যে ভারত এই বাংলাদেশের উপরে প্রেশার ক্রিয়েট করছে না। এতদিন যারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভারতের উচিত এই সরকারকে বাধ্য করা যে তাদেরকে ধরে এনে মুসলেকা দেওয়া, যে ভবিষ্যতে যেন এই ধরনের কথাবার্তা মানে বেসামাল কথাবার্তা যাতে না বলে। আমি জানি না ভারত কেন এই কাজটা করছে না, বাংলাদেশকে এখন চাপ দিলেই করতো, বাংলাদেশকে এখন প্রেশার দিলেই কিন্তু এটা করতো, এবং এটা কিন্তু দুই দেশের জন্য একটা ভালো ফলাফল আনতো। যাই হোক, এই বক্তব্য দেওয়া কিন্তু আমার মূল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে যে ইরান মনে করেছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পরে একমাত্র চায়নার জাহাজ, তেলবাহী জাহাজ ওখান দিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, আর তাদের নিজেদের যে তেলবাহী জাহাজ সেটা বের হবে, অত্যন্ত চড়া মূল্যে তারা ওই তেল বিক্রি করবে ইরান, এবং এখন যে যুদ্ধের যে খরচ হচ্ছে এগুলো হয়তো মিটিগেট করবে। এটাই কিন্তু চায়না ইরান মনে করছিল, কিন্তু সেগুলো তো বালি হয়ে গেছে। এই ইরান বেসিক্যালি এখানে যে খার দ্বীপ বলে একটা দ্বীপ আছে, ওই যে ম্যাপে যেটা দেখা যাচ্ছে ওই দ্বীপেই কিন্তু তাদের ওই তেল টার্মিনাল,
ওই দ্বীপে কিন্তু তাদের তেল তেল টার্মিনাল, এবং এর কারণও আছে। কারণ হচ্ছে ওখানে ওই যে ওই সাগরের গভীরতা বেশি, অর্থাৎ বড় বড় যে ট্যাঙ্কার বা সুপার ট্যাঙ্কারগুলো ওখানে নোঙ্গর করতে পারে। এই জন্যে ওরা ওই খার্ক দ্বীপে তাদের এই তেলের টার্মিনালগুলো ওখানে তৈরি করছে। অর্থাৎ ওখান থেকে জাহাজগুলো ওই তেল ভর্তি করে তারপরে বের হয়। তো ইরান চিন্তা করছে অন্য দেশগুলোর যে তেলবাহী ট্যাঙ্কার, যেমন যারা নাকি কাতার থেকে, কুয়েত থেকে, ইরাক থেকে বা সৌদি আরব থেকে, এমনকি দুবাই থেকে তেল নিয়ে যাইতো, তো সেইগুলোকে তারা রুদ্ধ করে দিবে, কিন্তু তাদের তেলের ট্যাঙ্কার ওখান দিয়ে যাবে এবং ভালো দাম পাবে। এখন যেহেতু দাম বেড়ে গেছে, তাই না, এটাই মনে করছিল। তো ঘটনা তো এলোমেলো হয়ে গেছে। এইবার গত রাতে আমেরিকা এবং ইসরায়েল এই খার্ক দ্বীপে তাদের তেল টার্মিনালে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। ভয়াবহ আক্রমণ চালিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনিতেই কয়েকদিন আগে ওই ইরানের মধ্যে যে তেলের ডিপো ছিল সেগুলোকে তো ধ্বংস করছে, এবং চিন্তা করছিল যে এই হরমুজ প্রণালী নিয়ে যদি ফাজলামতি না করে তাহলে ঠিক আছে, খার্ক দ্বীপপুঞ্জ ইরানে থাক, কোনো সমস্যা নাই। কিন্তু যখন সারা পৃথিবীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ইরান, তখন চিন্তা করলো যে আর ছাড়া যায় না, এই খার্ক দ্বীপটাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এবং এখন এমন একটা প্ল্যান পায় তারা চলছে যে আমেরিকার বিমান বাহিনীর লোকজন বা আমেরিকার সামরিক লোকজন এই খার্ক দ্বীপে সম্ভবত অবতরণ করতে যাচ্ছে, এবং ওই দ্বীপের নিয়ন্ত্রণ তারা নিবে। এবং এটা কিন্তু ইজিলি নিতে পারে, কারণ এখানে এসে এই ইরান তো তেমন কিছু করতে পারবে না। তাদের তো বিমান বাহিনী নাই, তাদের তো নৌবাহিনী নাই। তাহলে এখানে যদি এই আমেরিকান সৈন্য গিয়ে যদি দখল নেয়, তাহলে এদেরকে তো ওখানে হটিয়ে দেওয়া একমাত্র ওই ড্রোন আর মিসাইল যেটা আছে না ওই ইরানের, সেইগুলো দিয়েই আক্রমণ করতে হবে। কী অদ্ভুত ব্যাপার, তাই না? নিজেদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা খার্ক দ্বীপ, যেখানে নাকি তাদের তেলের টার্মিনাল, সেখানেই কিন্তু তাদেরকে ওই মিসাইল আর ওই ড্রোন মারতে হবে। কি কি অবস্থা, তাই না? এতদিন মিসাইল আর ড্রোন মারছে কোথায়? ওই আমেরিকার ঘাঁটিতে, ওই যে উপসাগরীয় দেশগুলাতে, আরবের দেশগুলাতে। কিন্তু এখন আমেরিকা এমন একটা প্ল্যান করতে যাচ্ছে যে ওরা নিজেরাই নিজেদের দ্বীপ ধ্বংস করবে। তা খার্ক দ্বীপ ধ্বংস হলে তাতে অন্য মানুষের কী? তাতে তো অন্য মানুষের কোনো সমস্যা নেই, তাই না? তো ইরান যা চিন্তা করছিল আসলে সেটা হবে না। আসলে ইরানের বোঝা উচিত যে তারা কার বিরুদ্ধে লড়াই করছে। এখানে আবেগ দিয়ে তো আর হয় না। বাংলাদেশের মুমিন মুসলমানরা যতই ইরানের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করুক না কেন, বাস্তবে তো আল্লাহ কখনোই কারো পক্ষে যুদ্ধে অংশ নিয়ে বা আবাবিল পাখি পাঠিয়ে অথবা ফেরেস্তা পাঠিয়ে ওই 1400 বছর আগে যা কিছু করছিল এরপরে তো আর কখনো করেনি, তাই না? এখন 1400 বছর আগে করছিল সেটাও তো কিসা কাহিনী, উপকথা। ওরকম উপকথা তো ওই হিন্দুদের মাইথোলজিতেও বহু আছে, তারপরে ওই গ্রিক মাইথোলজিতেও বহু আছে। অর্থাৎ ওটা মানুষ বিশ্বাস করলে করুক, না করলে না করুক, কিন্তু বাস্তবে আবাবিল পাখিও যে আসে না আর ফেরেশতাও যে এসে মুসলমানদের রক্ষা করে না, এটা তো আর নিশ্চয়ই চোখে আঙ্গুল দিয়ে দেখার দরকার নেই, তাই না? তো ইরান কিন্তু আস্তে আস্তে একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, মিলিটারিলি এবং ইকোনমিক্যালি। কিন্তু গোয়ার তুমি ছাড়ছে না। গোয়ার তুমি ছাড়বে কেন? এই যে হামার যে যুদ্ধ করলো ওই ইয়েতে গাজায়, ওরা কি নিঃশর্ত সারেন্ডার করছে নাকি এই ইসরায়েলের কাছে? না, করেনি। তো হামাস আর এই ইরানের যে IRGC একই পদ। হামাস হলো সুন্নি মুসলিমদের উগ্রবাদী দল, আর এই IRGC হলো শিয়া ইসলামের উগ্রবাদী দল। তো এরা তো সারেন্ডার করবে না, এরা ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, জনগণ ধ্বংস হয়ে যাবে। এবং এরা বেসিক্যালি চাচ্ছে, এরা যেহেতু সারেন্ডার করছে না, তখন হয়তো আমেরিকা ইসরায়েল এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সিভিলিয়ান অঞ্চলে আঘাত হানা শুরু করবে, তাতে হাজার হাজার সিভিলিয়ান মারা যাবে। এবং তখন এই ইরানের লোকজন সব আবার IRGCর পক্ষে এসে আন্দোলন সংগ্রাম করবে। এই IRGC কিন্তু বস্তুত এই প্ল্যান নিয়েছে। এখন আমেরিকা আর ইসরায়েল তো অত্যন্ত সুকৌশলে সিভিলিয়ানদের উপরে আঘাত না করে ওদের মিলিটারি ইনস্টলেশনের উপরে এবং এখন এই যে অর্থনৈতিক যে অবকাঠামো তার উপরে আঘাত করে একেবারে পুরো ইরানকে অর্থনৈতিক এবং মিলিটারিলি একেবারে ধসিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। আর যদি আমেরিকান সৈন্য এই খার্ক দ্বীপ দখল করে নিতে পারে, তাহলে ইরানের কিন্তু কিচ্ছা শেষ। তাদের কিন্তু হার্ট বিট পুরো কিন্তু কলাপস করবে। এবং তারপরে কি হবে কে জানে, দেখা যাক।
তবে ঘটনা কিন্তু মনে হয় এটাই ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।